আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। টঙ্গীতে ইজতেমা মাঠ দখল কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন নিহত ও আহত অর্ধশত। ইজতেমা মাঠ ও আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ কয়েকজন হাইকোর্টে খালাস। পরেশ বড়ুয়ার যাবজ্জীবন, ন্যায় বিচার নিশ্চিতে সুষ্ঠু তদন্ত ও বিচারে আদালতের তাগিদ। প্রতিহিংসা নয়, ৩১ দফা বাস্তবায়ন করে ভোটাধিকার নিশ্চিতে তারেক রহমানের আহ্বান। সব অন্যায় অত্যাচারের জবাব দেওয়ার প্রত্যয়। D8 সম্মেলনে যোগ দিতে মিশরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আয়োজনে অংশ নেবেন ইরান, তুরস্ক সহ 8 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবং এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের T20 সিরিজ জয়। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের 27 রানে হারিয়েছে টাইগাররা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসির গার্লস গাইড ক্যাম্পে যুক্ত হওয়ার খবর। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত ও কমপক্ষে 50 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত 4টার দিকে ওই সংঘর্ষ হয়। আহতদের গাজীপুরের শহীদ আহসানুল্লাহ মেডিকেল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুর থেকে ফজলুল হক মোড়লের পাঠানো তথ্য ও মাসুদ পারভেজের ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। আগামী 20 ডিসেম্বর জোর ইজতেমার আগেই মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা ইজতেমার ময়দানে প্রবেশের চেষ্টা করছিল। তাদের প্রতিহত করতে আগে থেকেই ইজতেমার ময়দানে অবস্থান করছিল জুবায়ের পন্থী মুসল্লিরা। বুধবার রাত 3টার পর থেকে শত শত সাদ অনুসারী মুসল্লি কামারপাড়া ব্রিজ পার হয়ে ইজতেমার ময়দানের বিদেশি নিবাসের গেট দিয়ে প্রবেশ করে। ময়দানের ফটকে পাহারায় থাকা জুবায়ের অনুসারীরা তাদের বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দুর গ্রামের বাচ্চু মিয়া, রাজধানীর দক্ষিণখানের বেরাইত এলাকার বেলাল ও বগুড়ার তাইজুল ইসলাম। আহতদের টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জোবায়েতপন্থীদের উস্কানিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে সংবাদ সম্মেলন করে দাবি করেছে সাদপন্থীরা। শান্তির প্রস্তাব দিয়েছি, সন্ধির প্রস্তাব দিয়েছি, ঐক্যের প্রস্তাব দিয়েছি, কোনো কিছুতেই সাড়া পাইনি। পরে আমরা একসাথে অন্তত বৈঠকের প্রস্তাব দিয়েছি, তাতেও কাজ হয়নি। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ময়দান জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জুবায়েরপন্থী অনুসারীরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। টঙ্গীর ইজতেমা মাঠ দখল নিয়ে তাবলিগ জামাতের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 3 জন নিহত ও উভয় পক্ষের অর্ধশত আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ইজতেমা মাঠ খালি করার নির্দেশ দিয়েছে সরকার। যে কোনো সহিংসতা এড়াতে ইজতেমা মাঠ ও আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছেন ঢাকা ও গাজীপুরের পুলিশ কমিশনার। এনামুল কবির, রূপমের রিপোর্ট। তাবলিগ জামাতের 2 গ্রুপের সংঘর্ষে হতাহতের পর দুপক্ষের নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। ঘটনার জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছে। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন, ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন
বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন। সন্ত্রাসী হামলার মাধ্যমে সাদপন্থীরা যে মেসেজটা, যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে, সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আলোচনা শেষে সরকারের অবস্থান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। গুরুতর আহত জোবায়ের পন্থীদের অনেকেই হাসপাতালে ভর্তি না হয়ে আছেন কাকরাইল মসজিদে। দাওসেরি সব লইয়া পরে আমাদের মারছে, কোবাইছে, হাত পা ভেঙে রয়েছে, গলার মধ্যে ছুরি ধরছে, জবাই করবো স্যার সাহেব আমির কো। আইন মোতাবেক সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। বলেছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সভা সমাবেশ ও মিছিলে থাকছে নিষেধাজ্ঞা। জোবায়ের পন্থীদের অভিযোগ, সাদ কান্দালভির দেয়া বক্তব্য মুসলমানদের ঈমান ও আকীদার পরিপন্থী, তাই তাকে কোনোভাবেই ইজতেমায় আসতে দেয়া যাবে না। আমাকে যে আমি যদি না মানে, সে যার নামে সাদপন্থী যে মাওলানা আব্দুল্লাহ ওই কিতাব লিখছে, সাদ সাহেবকে আমির মানবে না, তার উপরে কতল ওয়াজিব। সাদ কান্দালভির ঈমান ও আকীদা সঠিক বলছেন তার অনুসারীরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তবে ভারতের নাগরিক পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। হাইকোর্ট বলেছেন, ন্যায় বিচার নিশ্চিত করতে সঠিক তদন্ত ও স্বচ্ছ বিচার হতে হবে। মাজহারুল হক মান্না রিপোর্ট। 2004 সালের 1 এপ্রিল সিইউএফএল ঘাট থেকে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান আটক করা হয়। এ নিয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে কর্ণফুলী থানায় 2টি মামলা হয়। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 মামলার রায় দেন। অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়া সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামী সহ 14 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়। এই রায়ের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের ওপর গত বছরের 6 নভেম্বর শুনানি শুরু হয়ে রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ। 4 জনকে একুইটাল দিয়েছেন। এই 4 জনের মধ্যে হলো মহসিনউদ্দিন তালুকদার সাহেব একজন, লুৎফুজ্জামান বাবর সাহেব একজন, তারপরে আরেকজন আছে হলো এনামুল হক, মেজর জেনারেল রাজ্জাকুর হায়দার। এই 4 জন খালাস। আর আপনার 8 জনের সাজা আপনার ওই যে 25B-তে ওটা ডেথ থেকে কমিয়ে এনে 10 বছর করেছেন। আর 2 জনকে একুইটাল দিয়েছেন, সেটা হলো ব্রিগেডিয়ার আব্দুর রহিম সাহেব আর মতিউর রহমান নিজামী সাহেব। রায়ে পর্যবেক্ষণ দেন আদালত। কোন একটা ট্রায়াল হওয়ার মূল উদ্দেশ্য হলো অপরাধের শাস্তি দেওয়া, আবার একই সাথে উদ্দেশ্য হলো নিরপরাধ ব্যক্তিকে যেন সাজা দেওয়া না হয়, এটাও ট্রায়ালের উদ্দেশ্য। এবং তিনি বলছেন যে পুলিশের দায়িত্ব হলো প্রপার ইনভেস্টিগেট করা, প্রপার আসামিদেরকে প্রপার এভিডেন্স আদালতের সামনে উপস্থাপন করা। পুলিশ যদি সেটি ব্যর্থ হয় তাহলে আদালতের সামনে খুব বেশি কিছু করার থাকে না। আইনজীবীরা জানিয়েছেন যে আসামিদের সাজা শেষ হয়ে গেছে, আইন অনুযায়ী তারা মুক্তি পাবেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিহিংসা নয়, 31 দফা বাস্তবায়ন করে ভোটের অধিকার নিশ্চিত করে সব অন্যায় অত্যাচারের জবাব দিতে হবে। এজন্য সবাইকে প্রস্তুত হতে বলেছেন তিনি। ঢাকা বিভাগের 3 জেলার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, শুধু কথায় চিড়ে ভিজবে না, জনগণকে জবাবও দিতে হবে। রাহুল রায় রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা নিয়ে সারা দেশে কর্মশালা চলছে। ঢাকা বিভাগের 2য় দিনে এই কর্মশালা ছিল টাঙ্গাইল, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। কর্মশালায় যোগ দেন কেন্দ্রীয় নেতারাও। 31 দফা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশ্নোত্তরে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালার শেষের দিকে বক্তব্য রাখেন তিনি। আমাদের বহু সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে গত 15, 16, 17 বছরে। জুলাই আগস্ট মাসে আমাদের
500 জনের উপরে নেতা কর্মী সারা দেশে আমাদের খুন হয়েছে। আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যারা হয়তো আমার কথা শুনে বলবেন যে কি তারেক রহমান শুধু ভোট 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 কথা বলছে, হ্যাঁ, আমরা তো ভোটের কথা বলবো, আমরা তো রাজনীতি করি, আমরা একটি রাজনৈতিক দল, ভোটের কথা বলবো, এটা একটা নর্মাল ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। এখন কিন্তু শুধু কথায় চিড়া ভিজবে না। আপনারা আমাকে যেভাবে জিজ্ঞেস করেছেন, আপনারা মঞ্চে যারা আছেন আলোচকবৃন্দ তাদেরকে যেভাবে জিজ্ঞেস করেছেন পুঙ্খানুপুঙ্খ, আপনাকে ঠিক জনগণকে সেভাবেই জবাব দিতে হবে। তারেক রহমান বলেছেন, বিএনপির লক্ষ্য ভোটের অধিকার নিশ্চিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মিশরে D8 সম্মেলনে যোগ দিতে মিশরে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল 11টায় মিশরের রাজধানী কায়রোতে পৌঁছান প্রধান উপদেষ্টা। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন অধ্যাপক ইউনূস। D8 সংস্থাটি বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালক আক্তার হোসেন। অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন নেতৃত্বে 3 সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। পাশাপাশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় এবং ফেনীর সাবেক মেয়র ও MP নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। আমলাদের বিষয়ে যে কোনো বস্তুনিষ্ঠ অভিযোগ এলে কমিশন দ্রুত সিদ্ধান্ত সহ প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেবে। গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তার বিষয় বিভিন্ন সময় আলোচনায় এসেছে। এই পরিপ্রেক্ষিতে কমিশন এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল জিয়াউল আহসান দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে কমিশন এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। 3 সদস্য বিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে। এবছর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়ে রেমিটেন্স প্রবাহ 26% বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের আলোচনায় তিনি বলেন, প্রবাসীদের সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। সাদি মাহমুদের রিপোর্ট। প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার, এই প্রতিপাদ্যে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। প্রবাসীদের সব ধরনের হয়রানি বন্ধে কাজ করা হচ্ছে উল্লেখ করেন তারা। সেই সাথে অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা চলছে বলেও জানান। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। যত রেমিটেন্স যোদ্ধা আছেন পৃথিবীর 176টা দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন, আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আহ্বান থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং একই সাথে
পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদেরকে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রকার দীর্ঘসূত্রিতা কিংবা হয়রানির মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। দেশে বেশি রেমিটেন্স পাঠানোর জন্য ১২৪ জন প্রবাসীকে সিআইপি মর্যাদা দেওয়া হয়। পরে তাদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। 3 ভাই একসাথে আলহামদুলিল্লাহ এই অ্যাওয়ার্ড পেয়েছি। আমরা নিজেকে খুবই গর্বিত মনে করতেছি। কৃষি কাজে ইনভেস্ট করি, এরপরে সফলতা অর্জন হতে হতে আমরা ইনভেস্ট করতে এখন আমাদের 3টি কোম্পানি রয়েছে। আমার বাড়ি পটিয়া হাইদা ইউনিয়নের, আমরা 3 ভাই একসাথে সিআইপি হয়েছি ওদের অবদানের দ্বারাই। ওরা কাজ কাছে বিদায় আজকে আমরা এতটুকু আসতে পারছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবাসী কর্মীর সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। জলবায়ু বাজেটের সর্বোত্তম ব্যবহারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে বৈশ্বিক জলবায়ু আলোচনা, বাংলাদেশের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এই কথা বলেন তিনি। বলেন, আন্তর্জাতিক সংস্থা থেকে পাওয়া জলবায়ু তহবিলের অর্থের যথাযথ ব্যয় নিশ্চিত করতে হবে। কার্বন নিঃসরণ কমানো সম্ভব না হলে আরও অর্থ ব্যয় করেও বৈশ্বিক ক্ষতি রোধ করা যাবে না উল্লেখ করে রিজওয়ানা বলেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষেত্রে ন্যায়সঙ্গত ও সমতা ভিত্তিক আলোচনার উপর গুরুত্ব দিতে হবে। আমাদের আসলে প্রয়োজনটা কি সেটা বুঝতে হবে। এখন মিটিগেশনের কথা যদি আমরা বলি, এইবারও কিন্তু আসলে এইবার এজেন্ডাটাই তো ছিল, বলা হচ্ছে ক্লাইমেট ফিন্যান্স। আমাদেরকে তো রাজনৈতিক অবস্থানটা ঠিক করতে হবে। যেভাবে করে জীবনযাত্রা চলছে সেভাবে করে অর্থনীতি আর জীবনযাত্রা চলতে পারে না। যদি সেভাবে করেই চলে তাহলে এসব নেগোসিয়েশন আসলে বেশি অর্থ আমাদের জন্য বহন করবে না। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ২৬ নম্বর ওয়ার্ড ঢাকা মহানগর উত্তর বিএনপি। রাজধানীর তেজগাঁওয়ের একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এছাড়া এই ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। সাইফুল আলম নীরব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার মধ্যে কাতারের দোহায় পুনরায় যুদ্ধবিরতির আলোচনা চলছে। এর আগে কয়েক দফা যুদ্ধবিরতির আলোচনা হলেও এবার ইতিবাচক দিক দেখছেন হামাস প্রতিনিধিরা। তারা বলছেন, ইসরায়েল যদি নতুন করে কোনো শর্ত না দেয় সেক্ষেত্রে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় বলছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 12,799 শিক্ষার্থী নিহত হয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল একটি বাফার জোন দখল ও সিরিয়ার বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করেছে। এ বিষয়ে সিরিয়ার মাউন্ট হারমানের চূড়া থেকে হিব্রু ভাষায় ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলি নিরাপত্তার জন্য সিরিয়ার এই অঞ্চল গুরুত্বপূর্ণ। তাই তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই এলাকায় সেনারা থাকবে বলে জানান তিনি। এবারের প্রসঙ্গ আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব সিরিজ, সিনেমা ও নাটক। এরই ধারাবাহিকতায় আই স্ক্রিনে এলো পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদের নাটক জন্মদাগ। আফরান নিশো, মেহজাবিন ও অর্ণব অন্তু অভিনীত প্রেম ও প্রতারণার গল্পে সাজানো এই নাটক। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। নিটোল টাটা বিশেষ সংবাদ।
নতুন প্রজন্মকে স্বাস্থ্যসম্মত পদ্ধতি মেনে রান্না করতে বলেছেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। রাজধানীর গুলশান বনানী জেলা গার্লস গাইডের প্রায় ৩০০ শিক্ষার্থীকে সহজ পদ্ধতিতে তেহারি রান্না শিখিয়ে তিনি এই কথা বলেন। বনানী বিদ্যানিকেতনে গার্লস গাইড ক্যাম্পে যুক্ত হয়ে এই রন্ধনবিদের হাতে সরাসরি রান্না শিখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। লায়লা নওশিনের রিপোর্ট। বনানী বিদ্যানিকেতনের মাঠে গার্লস গাইডের এক ঝাঁক শিক্ষার্থীর বাৎসরিক ক্যাম্প। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের গুলশান বনানী গাইড জেলার প্রায় ৩ শতাধিক গার্লস গাইড সদস্য এতে অংশ নেয়। সকলে মিলেমিশে দিন শেষে পরিশ্রম করে একটা ফল আনছি। আমরা সবার সাথে বন্ধুত্ব হতে পারছি, সবাইকে বুঝতে পারতেছি। দৈনিক কার্যক্রমগুলিকে বুলেটিনের মাধ্যমে তুলে ধরছি সবার কাছে। জীবনে চলার পথে প্রকৃতির সাথে সম্পর্ক রেখে যাতে মেয়েদের মনের বিকাশ ঘটে, তাদের নিজস্ব যে কার্যক্রম তার থেকে যেন তাদের বিকাশ ঘটে এবং মানুষ মানুষকে ভালোবাসবে। আয়োজনের দ্বিতীয় দিনে গার্লস গাইডের শিক্ষার্থীদের সহজ ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে মজাদার তেহারি রান্না করে দেখান বিশিষ্ট রন্ধনবিদ কেকা ফেরদৌসী। বরেণ্য এই রন্ধনবিদের হাতে রান্না করা সুস্বাদু খাবার খেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন গার্লস গাইড সদস্যরা। ওনার অনেক বড় ফ্যান, ওনার ভিডিও দেখে আর আজকে এখানে দেখে তো পুরো শক যে আমরা রান্না শিখতে পারলাম, নতুন একটা অভিজ্ঞতা হতে পারলো। এটা অনেক মজা হয়েছে আর মাংসগুলো খুব সফট, মানে অনেক মজা হয়েছে, ফ্লেভারটা অনেক ভালো। শিক্ষার্থীদের আগ্রহ দেখে আগামীতে এমন আয়োজনে আরও যুক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কেকা ফেরদৌসী। আজকে ওরা আমি রান্না করেও দেখালাম লাইভ, সেই সাথে আমি নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি, যার জন্য ওরা আসলে খুবই আনন্দিত আর আমিও খুব খুশি হয়েছি। ওদের সাথে অনেকখানি সময় কাটালাম আজকে ওদের কথাবার্তা শুনে। ছোট ছোট বাচ্চারাও দেখলাম যে এখন রান্না নিয়ে অনেক কিছু জানে। গুলশান বনানী গাইড জেলার 3 দিনের এই ক্যাম্প শেষ হবে বৃহস্পতিবার। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে কৃষি সংবাদ। নীলফামারীতে বসত ভিটায় মাল্টা চাষ শুরু হলেও এখন ছড়িয়ে পড়ছে আবাদি জমিতে। সবুজ সতেজ গাছে থোকায় থোকায় দুলছে বাড়ি মাল্টা 1। সুস্বাদু ও রসালো হওয়ায় ভালো দাম পাচ্ছেন চাষিরা। নীলফামারী প্রতিনিধি আনোয়ারুল আলমের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নীলফামারীর জলঢাকার বাসিন্দা আশরাফুল কৃষি বিভাগের পরামর্শে 2017 সালে স্বল্প পরিসরে মাল্টার চাষ শুরু করলেও এখন 4 বিঘা জমিতে করছেন মাল্টার চাষ। প্রতি কেজি মাল্টা বাগান থেকে পাইকারি বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকায়। আমি জৈব পদ্ধতিতে এই মালটা চাষ করতেছি। গতবারে আমি 6.5 লক্ষ টাকা বিক্রি করছি। এবারে আমার গাছের ফল যেটা বাস্তবে আপনারা দেখতেছেন, আমার একটা আশা যে 20 লক্ষ টাকার উপরে আমি এই ফল বেচবো। মাল্টার চাষে উৎসাহিত হয়ে অনেকেই পরামর্শ নিচ্ছে আশরাফুলের কাছ থেকে। ওনার কাছে আমি পরামর্শ নিতে আসছি, যে ওনার কাছে পরামর্শ নিয়ে কিভাবে মাল্টার বাগানটা লাগা যায়, কতদিনের মধ্যে ফল আসবে, কতদিনের মধ্যে ফুল আসবে, ফুল আসলে কি ধরনের ওষুধ ব্যবহার করা লাগবে, এই জন্য আমি ওনার কাছে আসছি। মাল্টার চাহিদা বেশি থাকায় পাইকাররা প্রতি মন 5200 টাকায় বাগানে এসে কিনে নিয়ে যাচ্ছেন। সাইজটা ভাই মোটামুটি অনেক ভালো আছে, মালটা মিষ্টিও আছে, তাই আমি 5200 টাকা করে মন কিনলাম। কিনি দেখি যে বাজারে যদি গেল আল্লাহর রহমতে আরো চাহিদা বাড়ে, তাহলে উনিও যেমন লাভবান হবে, আমরাও বিক্রি করে লাভবান হব। অন্য ফসলের পাশাপাশি উঁচু ও বেলে দোআঁশ মাটিযুক্ত জমিতে মাল্টার বাগান করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আশরাফুল মেম্বারের এই বাগানটি দেখে আমার জলঢাকা উপজেলায় আরও বেশি করে বাগান হবে এবং ভবিষ্যতে জলঢাকা উপজেলা থেকে শুরু করে সারা দেশেই একটি আলোড়ন সৃষ্টি করবে এই মাল্টা। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া মাল্টা চাষের উপযোগী। সমন্বিত মাল্টার বাগান বাড়ানোর জন্য সরকারের কাছে নানা উদ্যোগ নেয়ার দাবি চাষিদের। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। দেশের নদী ও পরিবেশ রক্ষায় সাংবাদিকদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সেমিনারে পরিবেশ সাংবাদিকতার উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সুযোগ সুবিধা বৃদ্ধি ও প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা। আলিমুল রাজের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রের উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে আসছে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি। পাশাপাশি গবেষক, পরিবেশ কর্মী, সাংবাদিক ও হালদা নদীর উপর নির্ভর জনগোষ্ঠীর সঙ্গে মত বিনিময় করছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় নদী সংরক্ষণের সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এই সেমিনার।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ সাংবাদিক শৌমিক আহমেদ। আমাদের যে যারা এত সিনিয়র রিপোর্টার আছেন তারাও অনেক সময় কনফিউজড হন কোনটা প্রকৃতি নিউজ কোনটা নিউজ না। আবার এই সাংবাদিকগুলা যারা লোকালি কাজ করেন তারা এত অল্প টাকায় কাজ করেন যে তাদের পক্ষে যাওয়া সম্ভব না যে আমি 40 মাইল 50 মাইল দূরে একটা উপজেলায় একটা ঘটনা আছে, কোথাও নদী ভরাট হচ্ছে কিংবা দখল দূষণ আছে, তার পক্ষে এগুলো নিয়মিত ফলো আপ করাটা খুব টাফ। নদী সংরক্ষণে সাংবাদিকদের ভূমিকা নিয়ে কথা বলেন অতিথিরা। নদী সম্পর্কে জ্ঞান আহরণ করতে গেলে ঘরে বসে কিন্তু জ্ঞান আহরণ করতে পারবো না, ক্লাসরুমে বসেও জ্ঞান আহরণ করতে হবে না, পারবো না। আমরা নদী সম্পর্কে জ্ঞান আহরণ করতে গেলে আমাকে নদীতে যেতে হবে। জার্নালিজম ইটসেলফ ইজ এ টুল অফ রিভার কনজারভেশন। হালদা রক্ষায় বিভিন্ন সময় নেওয়া গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন আয়োজনের সভাপতি। নেচার কনজারভেশন এবং জার্নালিজম এই দুটা একটার সাথে অসম্ভব রকমের বন্ডিংস হিসেবে তৈরি হয়ে আছে। প্রকৃতি সংরক্ষণ বা জীববৈচিত্র্য সংরক্ষণ, নদী সংরক্ষণ কখনো জার্নালিজম ছাড়া পূর্ণতা পায় না। এখানকার স্টুডেন্টদের শিক্ষার্থীদের মধ্যে যদি আমরা নদীর প্রতি রেসপন্সিবিলিটি তৈরি করতে পারি, নদীর চিন্তা যদি তৈরি করতে পারি, পেশাগতকরণে যখন ছড়িয়ে যাবা তোমার মধ্যে অবশ্যই নদী সংরক্ষণের বিষয়টা প্রায়োরিটি পাবে। হালদার রিভার রিসার্চ ল্যাবরেটরি ও রিভার ক্লাব আয়োজিত সেমিনারের সহযোগী বাংলাদেশ রিভার ফাউন্ডেশন ও গ্রিন প্ল্যানেট। হালদা নদী রক্ষায় অবদান রাখায় অতিথিদের সম্মাননা জানিয়েছে আয়োজকরা। আলিমান রাজি, চ্যানেল আই, চট্টগ্রাম। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আকিজ মোটরসের বৈদ্যুতিক যানবাহন ও গতিশীলতার শীর্ষক ব্যবসায়িক সম্মেলন হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ের আকিজ সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি তুলে ধরা এবং ভবিষ্যতে বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা। ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আকিজ মোটরসের সিইও শেখ আমিনুদ্দিন, বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এবিএম শহীদুল ইসলাম, বিআরটি এর পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস। বক্তারা বৈদ্যুতিক যানবাহনের উপযুক্ততা এবং বাংলাদেশের বাজারে এর সম্ভাবনা ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোকপাত করেন। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। ভবন 3-এ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভ মিছিল নিয়ে তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর স্মারকলিপি জমা দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস.এম. হাসান তালুকদার বলেন, স্থায়ী ক্যাম্পাস সম্পর্কিত এই দাবির সাথে প্রশাসনের কোনো দ্বিমত নেই, এটি তাদেরও চাহিদা। এরই সঙ্গে সংবাদের শেষ ভাগে আমরা তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টঙ্গীতে ইজতেমা মাঠ দখল কেন্দ্র করে সংঘর্ষে 3 জন নিহত ও আহত অর্ধশত। ইজতেমা মাঠ ও আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ কয়েকজন হাইকোর্টে খালাস। পরেশ বড়ুয়ার যাবজ্জীবন, ন্যায় বিচার নিশ্চিতে সুষ্ঠু তদন্ত ও বিচারে আদালতের তাগিদ। প্রতিহিংসা নয়, 31 দফা বাস্তবায়ন করে ভোটাধিকার নিশ্চিতে তারেক রহমানের আহ্বান। সব অন্যায় অত্যাচারের জবাব দেওয়ার প্রত্যয়। D8 সম্মেলনে যোগ দিতে মিশরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আয়োজনে অংশ নেবেন ইরান, তুরস্ক সহ 8 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবং এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ জয়। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের 27 রানে হারিয়েছে টাইগাররা। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।